প্রেমের ধূলিঝড় পর্ব 12। অভিযুক্তের বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ হাতে নিয়ে কোর্টরুমের মধ্যে প্রবেশ করে দুর্জয়। অপোনেন্ট লয়ার তার আগে থেকেই উপস্থিত সেখানে, চোখে মুখে শয়তানি হাসি। অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলি আর দুর্জয়ের মাঝে বিশেষ কোনো শত্রুতা না থাকলেও কোর্টরুমে তারা একে অন্যের শত্রু বনে যায়। দিব্য গাঙ্গুলি দুর্জয়ের চেয়েও বেশ সিনিয়র একজন অ্যাডভোকেট। একে অপরের বিপক্ষে কেস তারা বেশ কয়েকটা লড়েছে। পদের দিক থেকে তারা সমপদস্থ হলেও দিব্য গাঙ্গুলিকে পাতি ভাষায় পয়সাওয়ালাদের লয়ার বলা হয়। যে সে কেস লড়েন না উনি, আর যেগুলো লড়েন কয়েক লাখের ওপর চার্জ করেন। ওকালতি ধর্ম বোঝে না ধনী গরিব, ওকালতি শুধু বোঝে ন্যায় অন্যায়। অথচ অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলি কয়েক লাখ টাকার কাছে নিজের ওকালতি বেচে দেন। তার এই স্বভাবটার জন্যই দুর্জয় বিশেষ পছন্দ করে না তাকে। বিচারক হাজির হওয়ার সাথে সাথেই চঞ্চল কোর্টরুমের ভোল বদলে গেল। পিনপতন নীরবতায় যার যার জায়গা দখল করে বসে পড়ল সবাই। বিপক্ষ দলের যারা এসেছেন তাদেরকে বিশেষ চেনে না দুর্জয়, তবে সবার মাঝ থেকে একটা পরিচিত মুখ চোখে পড়তে চোয়াল শক্ত হয়ে এলো তার। এই চেহারাটা বিষ লাগে তার। কর্দ কুৎসিত একটা চেহারা। অন্যের বইয়ের দিকে নজর দেওয়া পুরুষকে কাপুরুষ বলেই গণ্য করা যায়, আর এই দুদিনের ছোকরা তার বইয়ের ওপর নজর দিয়েছে। বর্তমানে এই আইনি ঝামেলা না চললে 1 মিনিটও সময় নিত না সে এই ছেলেটার হাত পা ভেঙে বিছানায় শুয়ে রাখতে, কিন্তু এই মুহূর্তে এই কাজ সে করতে পারছে না। এতে কেসের জটিলতা বাড়বে, সবটুকু দোষারোপ তার উপর চাপিয়ে বেঁচে যাবে শিকদাররা। সেটা কিছুতেই হতে দেওয়া যায় না। দুর্জয়ের চোখে চোখ পড়তেই ধূসর ঠোঁট বাঁকিয়ে হাসল। সাথে সাথেই মুখ ফিরিয়ে নিল দুর্জয়। শান্ত মেজাজটা অশান্ত করতে চায় না কোনোভাবেই। বিচারকের অনুমতিতে শুরু হলো দুই দলের বাকবিতণ্ডা। দুর্জয় যেখানে শিকদারদের বিপক্ষে একের পর এক প্রমাণ পেশ করেছে আদালতে, অ্যাডভোকেট দিব্য সেখানে তার কথার মারপ্যাচের মাধ্যমে সেসব প্রমাণকে মিথ্যা ও ভুয়া প্রমাণ করতে চাইছেন। দুজনের কথা কাটাকাটির মাঝে আচমকা অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলি বলে ওঠেন, এমনটা তো নয় যে আপনি ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য শিকদারদের বিরুদ্ধে মিথ্যা নাটক সাজাচ্ছেন মিস্টার এহসান? দুর্জয় সাথে সাথেই তার কথা কেটে বলে ওঠে, ব্যক্তিগত আক্রোশ থাকার জন্য যে ব্যক্তিগত আলাপ থাকতে হয় এটা বোধহয় আমার লার্নেড ফ্রেন্ড ভুলে যাচ্ছেন বিচারক সাহেব। আমি আপনার সামনে এমন কিছু ছবি পেশ করতে চাই যেখানে স্পষ্ট যে অ্যাডভোকেট দুর্জয় এহসান ও তার পরিবারের লোকজনের সাথে পুরোপুরি মেলামেশা রয়েছে শিকদার বংশের লোকজনের। অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলি বেশ কয়েকটা ফটোকপি পেশ করেন আদালতের সামনে, যার প্রথমটাতে রয়েছে সেদিন রাতের ছবি, যেদিন নন্দিতাকে ধূসর শিকদারের সাথে দেখেছিল ক্যাফেতে। দ্বিতীয় ছবিটা নন্দিতা বাড়ি থেকে খানিকটা দূরে অবস্থিত সুপার মার্কেটের সামনে কারোর সাথে কথা বলছে, চোখে মুখে তার ভয়ের ছাপ। তৃতীয় ছবিটা তারই ফ্ল্যাটের দরজা খুলে একজন লোকের কাছ থেকে কিছু নিচ্ছে নন্দিতা। আর চতুর্থ ছবিটা দেখে পায়ের তলা দিয়ে মাটি সরে যায় দুর্জয়ের। শিকদাররা এভাবে ট্র্যাপে ফেলতে পারে তাকে দুঃস্বপ্নেও ভাবেনি সে। চতুর্থ ছবিটা তাদের সোনারপুরের বাড়িতে একদিন রাতে একজন ভদ্রলোক এসে যে তার হাতে একটা আংটি ধরিয়ে দিয়ে গেছিল সেই দিনের ছবি, অথচ লোকটাকে সে তাদের শুভাকাঙ্ক্ষী ভেবেছিল। আগে থেকে বিপদ সম্পর্কে আগা করেছে ভেবে মনে মনে বেশ প্রসন্ন হয়েছিল সে ওই আগন্তুকের প্রতি, অথচ প্ল্যান ছিল অন্য কিছু। ছবিগুলো আদালতে পেশ করার পর অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলি তাকান দুর্জয়ের দিকে। ঠোঁটে তার ক্ষীণ হাসি, মনে মনে অনাবিল সুখ। এই প্রথমবার দুর্জয়কে হেনস্থা করার সুযোগ পেয়েছেন তিনি। এই খুশিতে আত্মহারা হয়ে বিচারকের উদ্দেশ্যে বলেন,
আমি আদালতকে জানাতে চাই, এখানে থাকা প্রথম ছবিতে যে দুজনকে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে একজন হলেন স্বনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক জাওয়াদ শিকদারের ছোট ছেলে ধূসর শিকদার ও অন্যজন হলেন আমার বিশিষ্ট ফ্রেন্ড অ্যাডভোকেট দুর্জয় আহসানের স্ত্রী নন্দিতা আহসান। দ্বিতীয় এবং তৃতীয় ছবিতে থাকা দুই লোকই শিকদারদের কর্মকর্তা এবং তৃতীয় ছবিতে তো স্বয়ং দেখা যাচ্ছে আমার লার্নেড ফ্রেন্ডকে। সেই সাথে শিকদারদের সবচেয়ে পুরনো আর বিশ্বস্ত দারোয়ান আসগর জলিল। এটুকু বলে খানিকটা থামলেন তিনি, অতঃপর আবারও বলে উঠলেন, এসব কিছু দেখার পরও কি আপনার মনে হয় তাদের মধ্যে ব্যক্তিগত আলাপ না থাকার কিছু আছে? বিচারক সাহেব, আমরা কি তবে ধরেই নেব এই কেস পুরোটাই ভিত্তিহীন আর মিথ্যা অপবাদের ওপর দাঁড়িয়ে? অবজেকশন বিচারক। অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলির বোধহয় বড্ড তাড়াহুড়ো আছে এই কেসটা ক্লোজ করার। সামান্য কয়েকটা ছবি আদালতের সামনে ছুড়ে দিতে তাই তিনি সবাইকে পথভ্রষ্ট করতে চাইছেন। ছবিগুলো সত্য নাকি ভুয়ো সেসব প্রমাণ করার কোনো তাড়া দেখাচ্ছেন না তিনি। বিচারক সাহেব, ধরুন আমি আপনাকে চিনি না, হঠাৎ করে আপনার বাড়ির কলিং বেল চেপে আপনার কাছে গিয়ে জোর করে আপনার হাতে কিছু ধরিয়ে দিয়ে চলে আসি, তার মানে কি আপনার সাথে আমার ব্যক্তিগত আলাপ রয়েছে? আর সেটা প্রমাণ করার জন্য আমি একটা ছবিও তুলে রাখলাম, ধরুন। বিচারক ভ্রু কুঁচকে তাকান দুর্জয়ের দিকে। দুর্জয় ঠিক কি বোঝানোর চেষ্টা করছে সঠিকভাবে বোঝেননি তিনি, তাই তার প্রশ্নের জবাবে তিনি শুধু না সূচক মাথা নাড়েন। সাথে সাথেই দুর্জয় আবার বলতে শুরু করে, এখানেও ঠিক একই ঘটনা ঘটেছে, পুরোটাই পরিকল্পনা করে সাজানো গোছানো একটা নাটক, যেখানে আমাকে এবং আমার নির্দোষ স্ত্রীকে ফাঁসানো হচ্ছে। অবজেকশন বিচারক সাহেব, আমার বন্ধু নিজেকে যেভাবে ভিকটিম প্রমাণ করার চেষ্টা করছেন আসলে তিনি তা নন। জাওয়াদ শিকদারের থেকে একটা মোটা অঙ্কের টাকা তিনি নিয়েছিলেন এই কেসটা থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু তিনি সেই টাকা সম্পূর্ণ হজম করে আরও বড় অঙ্কের টাকা দাবি করেন। আমার ক্লায়েন্ট সেটা দিতে অস্বীকার করায় অ্যাডভোকেট দুর্জয় আহসান তাকে বরবাদ করে দেওয়ার হুমকি দেয়। অবজেকশন বিচারক সাহেব, জাওয়াদ শিকদার যদি একেবারেই নির্দোষ হন তাহলে তিনি কেন আমাকে টাকা দিতে যাবেন কেসটা বন্ধ করে দেওয়ার জন্য? এসব করার তো কোনো দরকার ছিল না। তবে তার আদালত যে মন গড়া গল্প বলার জায়গা নয়, এটা বোধহয় আমার বিপক্ষীয় বন্ধু ভুলে যাচ্ছেন। আদালত প্রমাণ চায়। অবজেকশন সাস্টেইনড। আপনি প্রমাণ ছাড়া কাউকে এভাবে দোষারোপ করতে পারেন না। আপনার কাছে প্রমাণ থাকলে সেটা আদালতে পেশ করুন। জি বিচারক সাহেব, আমার কাছে রয়েছে অ্যাডভোকেট দুর্জয় আহসানের ব্যাংক স্টেটমেন্ট, যেখানে স্পষ্ট তাদের লেনদেনের অঙ্ক। চমকে ওঠে দুর্জয়, তাকালো অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলির দিকে। তার ব্যাংক স্টেটমেন্ট বিপক্ষ দলের উকিলের কাছে গেল কিভাবে? আর সেখানে শিকদারদের সাথে তার লেনদেনের বিষয়টা নজরে এলো না কিভাবে? ভাবনার মাঝেই বিচারক দুর্জয়কে উদ্দেশ্য করে বলে ওঠেন, এই সম্পর্কে আপনার কিছু বলার আছে নিজের পক্ষে? আমার জানা মতো এমন কোনো লেনদেন হয়নি তাদের সাথে আমার। হতে পারে এই স্টেটমেন্টটা পুরোটাই ভুয়ো, সাজানো। আমি আদালতের কাছে কিছুটা সময় চাইছি সকল তথ্য প্রমাণ পেশ করার জন্য। দুর্জয়ের অনুরোধ মেনে নিয়ে বিচারক আজকের মতো এখানেই শেষ করলেন আদালতের শুনানি। পরবর্তী ডেট দেওয়া হলো 3 দিন পর। কোর্টরুম থেকে বেরিয়ে আনসারের দিকে আর চোখে তাকালেন তিনি। পুরোটা সময় তার টিকি অবধি খুঁজে পাওয়া যায়নি, অথচ কোর্টের সময় শেষ হতেই এসে হাজির হয়েছে সে। তার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে গোলযোগের বিষয়ে একমাত্র সন্দেহভাজন ব্যক্তি আনসার। তবে প্রমাণ হাতে না পেয়ে তার মনোভাব প্রকাশ করল না সে, বরং কেস নিয়ে তার সাথে নানান আলাপচারিতা করতে করতে বেরিয়ে এলো। দুশ্চিন্তা হচ্ছে নন্দিতার। বেশ কয়েকবার কল দিয়েছিল সে দুর্জয়কে, কিন্তু একবারও রিসিভ হয়নি সেই কল।
এমনকি কোনো মেসেজ পর্যন্ত দেয়নি। কোর্টের টাইম কি শেষ হয়নি এখনো? দুশ্চিন্তায় খাওয়া ঘুম ভুলে সারা ঘর পায়চারি করতে করতে মাথা ঘুরে ওঠে নন্দিতার। বিছানায় বসে ঢকঢক করে পুরো গ্লাসের পানি শেষ করতেই সাথে সাথে বেজে ওঠে কলিং বেল। নন্দিতা দৌড়ে দরজা খুলতে এগিয়ে যায়। দরজা খুলে দুর্জয়কে দেখা মাত্র অভিমানী কণ্ঠে বলে ওঠে, কতগুলো কল দিয়েছি আপনাকে, দুশ্চিন্তা হয় না আমার নাকি? দুর্জয় ঠোঁট বেঁকিয়ে হাসে নন্দিতার কথায়, মলিন কণ্ঠে বলে, দুশ্চিন্তা হয় তো তাদের যারা শুভচিন্তক। প্রাণঘাতী মানুষের প্রাণের ভয় করতে নেই। বাড়ি ফেরার পর থেকে একটা কথাও ঠিকমতো বলেনি দুর্জয়। নন্দিতা ছটফট করছে কোর্টে কি হলো শোনার জন্য, অথচ পাথরের মতো মুখে কুলু পেটে বসে আছে দুর্জয়। না এক রত্তি পরিমাণ নড়েছে, না কিছু বলছে। মনে মনে ভয় হলো দুর্জয়ের গা ঘেঁষে বসলো নন্দিতা। নরম সুরে বলল, এমন করছেন কেন? দুর্জয় নিশ্চুপ তখনও, মুখে কোনো শব্দ নেই, শুধু শোনা যাচ্ছে তার নিঃশ্বাসের তীব্র আনাগোনার শব্দ। নন্দিতা এগিয়ে গেল আরও খানিকটা, এক হাতে দুর্জয়ের গাল ছুঁয়ে দিয়ে আদুরু কণ্ঠে বলল, বেশি খারাপ খবর? এত হেল্পলেস হয়ে পড়েছেন কেন? দেখবেন ভালো কিছু হবে। ততক্ষণে তড়িৎ গতিতে চোখ ঘুরিয়ে তাকালো দুর্জয়। দুজনের চোখাচোখি হতেই কেঁপে উঠল নন্দিতা। দুর্জয়ের কঠোর দৃষ্টির সামনে তাকাতে পারছে না সে, তবুও সে চোখ সরালো না। কঠোর দৃষ্টির পানে নরম চোখে তাকিয়েই রইল। দুর্জয় ঝট করে নন্দিতার হাত তার গাল থেকে সরিয়ে দিল। বিনা বাক্য ব্যয়ে উঠে দাঁড়িয়ে বেরিয়ে যেতে লাগলো দরজা দিয়ে। হতবিহ্বল দৃষ্টিতে দুর্জয় যাওয়ার পানে তাকিয়ে থাকতে থাকতে আচমকা দৌড়ে গিয়ে তাকে পেছন থেকে জাপটে ধরল নন্দিতা। পায়ে বেড়ি পড়ার মতো করে থমকে দাঁড়ালো দুর্জয়। পাথর হয়ে দাঁড়িয়েই রইল এক জায়গায়। নন্দিতা এবার ঘুরে তার সামনে গেল, দুই হাত উঁচু করে দুর্জয়ের দুই গালে রাখল। কণ্ঠ তার অবরুদ্ধ, কান্নারা দলা পাকিয়ে চেপে রেখেছে তার কণ্ঠনালী। সামান্য ঢোক দুর্জয়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকালো, ধীর কণ্ঠে বলল, এমন করছেন কেন? কষ্ট হচ্ছে যে? দুর্জয়ের রাগের মাত্রা ছাড়ালো। আচমকা নন্দিতার দুই বাহু শক্ত করে আঁকড়ে মুখোমুখি আনলো। হিস হিসিয়ে বলল, তুই যদি বলতিস ছুরিটা আমার বুকে চালাবি, নির্দ্বিধায় বুকটা পেতে দিতাম। কারণ চোখে চোখ রেখে দেওয়া আঘাতে ব্যথা হয়, কিন্তু পেছন থেকে মারা ছুরিতে আত্মসম্মানটাই মরে যায় ধীরে ধীরে, নিঃশব্দে, রক্ত শূন্য হয়ে। নন্দিতার বুক ছ্যাঁত করে উঠল, সারা শরীরে রক্তপ্রবাহ চঞ্চল হলো। অস্থিরতায় হাঁসফাঁস করতে করতে ধীর কণ্ঠে জবাব দিল, যে বুক আমার আশ্রয়স্থল, আমার নিরাপদ জমিন, সেখানে ছুরি চালানোর আগে আমার মরণ হোক। দুর্জয় ছাড়ল না তাকে, বরং আগের চেয়েও শক্ত করে আঁকড়ে ধরে কাছে টেনে আনলো আরও। একে অন্যের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে এতটা দূরত্ব। একের নিঃশ্বাস আছড়ে পড়ছে অন্যের মুখেতে, দূরত্বটুকু এমন। নন্দিতা ভয় পেল খানিকটা, আমতা আমতা করে বলল, আপনাকে অস্থির লাগছে বড্ড, ফ্রেশ হয়ে এলে আমরা কথা বলল। দুর্জয় ছাড়ল না, উপরন্ত হাতের বাঁধন আরও শক্ত করে কণ্ঠ খাদে ফেলে প্রশ্ন করল, শিকদারদের সাথে কি সম্পর্ক তোর? নন্দিতা শুকনো ঢোক গিলল, জবাবে দেওয়ার মতো কিচ্ছু নেই তার কাছে, তাই দৃষ্টি নত করে চুপ করে রইল। দুর্জয় তাড়া দেওয়ার ভঙ্গিতে বলল, আমি জানতে চাইছি কিছু। নন্দিতা স্তব্ধ, নিশ্চুপ, মাথা নিচু করে দাঁড়িয়ে। এতে দুর্জয়ের রাগে আগুনে ঘি পড়ল যেন। এক ধাক্কায় নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে নিজের চুলগুলো দুই হাতের মুঠোতে ধরে অসহায় কণ্ঠে বলে উঠল, কেন আমাকে এতটা আঘাত দিলি? কেন আমাকে এইভাবে অপমান করলি? কেন আমার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করলি? আমাকে ধ্বংস করার
আর কি কোনো উপায় ছিল না? নন্দিতা 2 হাত মুখে চেপে কেঁদে উঠল হু হু করে। জবাবে তার কাছে বলার মতো কিচ্ছু নেই। কেন? কেন সে এখনো পারছে না প্রকাশ করতে সবকিছু? কিসের এত ভয় তার? নন্দিতাকে এখনো আগের মতো নিশ্চুপ দেখে ফিকে হাসল দুর্জয়। পেছনে না ফিরে মনির কণ্ঠে বলল, আইনের পোশাক আমার সম্মান আর স্নিগ্ধতার প্রতীক। আদালত আমার কাছে পবিত্র, ঠিক যেমন পবিত্র মসজিদের দালান। অথচ আজ সেই পবিত্রতায় একদলা কালি লেপে গেছে। আমার সততা নিয়ে প্রশ্ন উঠেছে। তুমি আমাকে বেঈমান, কেনাবেচার পণ্য বানিয়ে দিলে আজ নন্দিতা। আমার আইন, আমার সততা আজ নিলামে উঠেছে। যে যার মতো দর তুলছে তার। নন্দিতার ঠোঁটকে চেপে কাঁদছে। শব্দরা আজ তার সাথে বেইমানি করছে। একটা কথাও বের হচ্ছে না মুখ দিয়ে। তবুও গুটি গুটি পায়ে এগিয়ে গেল সে দুর্জয়ের কাছে। তার প্রশস্ত পিঠে মাথা রেখে জড়িয়ে ধরল পেছন থেকে। তৎক্ষণাৎ চোখ বুজে ফেলল দুর্জয়। মন চাইছে সব ভুলে বুকে জড়িয়ে নিতে নন্দিতাকে, কিন্তু বিবেক বাধা দিচ্ছে। তার চেয়ে তাকে বিষ দিয়ে মেরে ফেললেও কোনো অভিযোগ করত না সে। আমি আমি আপনার ক্ষতি করতে চাইনি, বিশ্বাস করুন। কোনো ক্রমে একটু শব্দ মুখ থেকে বের হলো নন্দিতার, কিন্তু তাতে দুর্জয়ের বুকে জ্বলতে থাকা জ্বলন্ত দাবানল নিভল না, বরং সেই আগুনের লেলিহান শিখায় নন্দিতাকেও ভস্ম করতে বড্ড কঠোর কণ্ঠে উচ্চারিত হলো কয়েকটা শব্দ। দুর্জয় পেছনে না ফিরেই এক রোখা কণ্ঠে বলে উঠল, আমি আপনার মুখটাও দেখতে চাই না, দয়া করে চলে যান এখান থেকে। নন্দিতা থমকালো, চমকালো। ঘোলাটে দৃষ্টিতে দুর্জয়ের দিকে তাকাতেই আপনা আপনি হাতের বাঁধন হালকা হয়ে এলো তার। দুর্জয় তার হৃদয়ে শিকল বাঁধল। পিছু ফিরে বিধ্বস্ত নন্দিতাকে দেখার ক্ষমতা নেই তার। আবারও দুর্বল হয়ে পড়বে সে। পায়ে শব্দ তুলে তাই সেইভাবে ঢুকে পড়ল ওয়াশরুমে। ভুল করেও ফিরে চাইল না একবার বিধ্বস্ত বিষাদগ্রস্ত নন্দিতার দিকে। বেশ অনেকটা সময় নিয়ে ওয়াশরুম থেকে বের হলো দুর্জয়। ইচ্ছাকৃত লেট করেছে সে। নিজের আবেগ অনুভূতির মতো নিজেকেও আবদ্ধ করে রেখেছিল। খিল টেনেছিল দরজায়। এলোমেলো ভঙ্গিতে বিছানায় শটান শুয়ে পড়ে চোখ বুজে অপেক্ষা করতে লাগলো সে নন্দিতার। অথচ সময় পেরোলো শুধু, নন্দিতা এলো না। চোখ মেলে ভ্রু কুঁচকে সে তাকালো আধো আধো খোলা দরজার দিকে। কারোর চঞ্চল পায়ের গতি শোনা যাচ্ছে না। সব কিছু নীরব, নিস্তব্ধ। দরজার দিকে থেকে মুখ ফিরিয়ে অন্য পাশে তাকাতেই সাইড টেবিলের ওপর একটা রং বেরঙের কাগজ চোখে পড়তেই ভ্রু কুঁচকে উঠে দাঁড়ালো দুর্জয়। কাগজের ভাঁজ খুলতেই চোখে পড়ল ঝরঝরে হাতের লেখা কয়েকটা লাইন। প্রিয়তম আমার, যাকে আঘাত করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না, তাকে ধ্বংস করার অভিযোগে অভিযুক্ত আমি। খুনের আসামিকেও কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন করা হয়, অথচ আমার কপালে এলো বিচারকের কঠিন বিচার। তুমি জানো না, তোমার প্রতিটা যন্ত্রণার পাহারাদার ছিলাম আমি। তুফান এলে নিজের বুকটা পেতে দিয়েছি, যাতে তুমি না ভাঙো, না কাঁপো, না দগ্ধ হও। প্রিয়তম আমার, তোমার চিন্তাগ্রস্ত বিষণ্ণতা আমার কাছে ছিল যুদ্ধ ঘণ্টা, যে আমি প্রাণঘাতী যুদ্ধে নেমেছি শুধু তোমাকে রক্ষা করতে। আজ সেই আমাকেই তুমি অভিযুক্ত করেছ তোমাকে ধ্বংস করার, সব কিছু শেষ করে দেওয়ার অভিযোগে। যার অস্তিত্বই ছিল তোমাকে আগলে রাখার জন্য, সে নাকি তোমার সবটুকু শেষ করে দিয়েছে। তোমার চোখে অশ্রুকে নিজের ব্যথা ভেবে বুককে চেপে দেওয়া সেই আমি এক তোমার চোখে বিষাদের কারণ। আমার এই মুখ তোমাকে না হয় আর নাই বা দেখালাম,
যদি কখনো নিজেকে প্রমাণ করার সুযোগ পাই, সেই না হয় আবার মুখোমুখি দাঁড়াবো আমরা। ততদিন নীরবে দূরত্ব সঙ্গী হয়ে থাকুক আমাদের। চিঠিটা শেষ করে তুর্জয় টের পেল তার গলা কাঁপছে, বুক ধড়ফড় করছে শূন্যতার হাহাকারে। চোখ বেয়ে নোনা জল গড়িয়েছে। সেই কখন, টেরই পায়নি। বুকের মাঝে দেবে থাকা নিঃশ্বাসটুকু মুক্ত করতে ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ল। চারপাশের বাতাসে অক্সিজেনের কমতি। বুকে অশান্তি নিয়ে দৌড় দিল সে ঘরের বাইরে। গোছানো পরিপাটি ডাইনিং টেবিলের ওপরে সাজানো খাবার। সদ্য গরম করা খাবারের গন্ধে মোমো করছে ডাইনিং এরিয়া। অথচ সেখানে বিরাজমান নীরবতা চপলতার সাথে জানান দিচ্ছে সে নেই। সে চলে গেছে। তোমার চঞ্চলা বিদায় নিয়েছে। এই সংসার এখন তোমার একার। এই রাজ্যে সম্রাজ্ঞী অভিমান বুকে চেপে রাজ্যে দায়িত্ব থেকে মুক্তি নিয়েছে। নিদ্রাহীন একটা রাতের শেষে ক্লান্ত সকালে নিজেকে খুঁজতে বেশ বেগ পেতে হচ্ছে দুর্জয়কে। গোটা রাত তাকে পাহাড় সমান বোঝা অনুভব করিয়ে কেমন নিশ্চিন্তে ঘুমের রাজ্যে ডুব দিয়েছে নন্দিতা। অথচ সে ছিল নির্ঘুম। শ্বশুরবাড়ি থেকে ফেরার সময় নিয়ে আসা লাগেজ দুটো নিয়ে এক কাপড়েই বাড়ি ছেড়েছিল নন্দিতা। অভিমানে বিদ্ধ মন সাথে নিয়ে আসতে চায়নি দুর্জয়ের একটাও স্মৃতি। এ বাড়িতে যা কিছু আছে সবই তো তারই আমানত। নিজস্ব বলতে এই মায়ের ঘর থেকে নিয়ে আসা বোঝাই করা দুটো লাগেজ, যার মধ্যে থাকা কোনো জিনিসই খুলে দেখা হয়নি এখনো। ভীষণ যত্নে পাশের রুমে রেখেছিল এগুলো, সময় সুযোগ বুঝে খুলে দেখবে বলে। অথচ সুযোগ হওয়ার আগে সময় ফুরালো। এই জীবনে তার হাহাকারের শেষ নেই। না পাওয়ার খাতার পৃষ্ঠা ফুরায় না। কলমের কালিও কি আমৃত্যু সঙ্গ দেবে? আর পাওয়ার খাতা ধুলো জমছে সেই কালি। লেখা হয় না যে বহুদিন কিছু। হোটেলে ঢুকেই ফ্রেশ হয়ে লাগেজ খুলে মায়ের একটা শাড়ি পরেছিল নন্দিতা। শাড়িগুলোতে আজও কেমন মা মা গন্ধ আছে। কয়েকটা শাড়ি একসাথে করে নাক ডোবালো সে তাতে। আর তখনই সবটুকু বাঁধ ভেঙে ঝরঝর করে কেঁদে ফেলল সে। দুনিয়াটা এত কঠিন মা থাকতে কখনো টের পায়নি সে। টের পেতে দেননি কখনো তিনি তাকে। অথচ গোটা দুনিয়া আজ সবচেয়ে অসহায়, সবচেয়ে দুঃখী বোধহয় সেই, যার শরীরে একটু একটু করে বাসা বাঁধছে এইডস নামক মারাত্মক ভয়ঙ্কর রোগ। কোনো নিরাময় নেই যার। হারিয়েছে মমতাময়ী মা, মাথার উপর দাম্ভিকতার ছাওয়া দেওয়া বাবা, ভালোবাসার প্রাণপ্রিয় স্বামী। এই যে একমাত্র জীবন, এটুকুও হারানোর পথে। আর কিছু কি আছে তার হারানোর? অনেকক্ষণ ভাবার পর নন্দিতার মনে হলো হারানোর মতো তো আর কিছুই অবশিষ্ট নেই। জীবনটাতে জুয়া খেলার মতো সবটুকু বাজি রেখেছিল সে, আর শেষবেলায় সবটুকু হেরে গিয়ে এখন সর্বশান্ত। শাড়ির ভাঁজে রাখা ডায়েরিটা আচমকা টুপ করে নন্দিতার কোলে পড়ল। মনে পড়ে গেল তার সেই দিনের কথা। মায়ের ডায়েরিটা পড়তে চেয়েও পড়া হয়নি তার, রেখে দিয়েছিল সযত্নে। কোনো এক ক্লান্ত দুপুরে মায়ের শাড়ি গায়ে জড়িয়ে এই ডায়েরির পাতা উল্টাবে বলে মনস্থির করেছিল। সেই সময়টা আজ হলে মন্দ হয় না। গায়ে জড়ানো মায়ের শাড়ি, ক্লান্ত তার হৃদয়। দুপুরের পরিবর্তে এখন শুধু গভীর রাত। রাতটুকু যে তার নির্ঘুম কাটবে এটুকু বেশ টের পাচ্ছে। ঘন বিষণ্ণ রাতের মতো তার জীবনটাও হয়তো ফুরিয়ে আসছে। কি জানি আর কখনো সময় পাবে কি না। তাই সময় অপচয় না করে ডায়েরি হাতে নিয়ে বসে পড়ল মেঝেতে। বিছানায় হেলান দিয়ে ভীষণ যত্নে একবার হাত বুলালো ডায়েরির উপরিভাগে। অতঃপর কাপা হাতে উল্টালো মলাট। প্রথম কয়েকটা পাতা জুড়ে বাবাকে নিয়ে মায়ের অভিযোগে ভরা কথাগুলো দেখে বেশ অবাক হলো নন্দিতা। মাকে সে কখনো বাবার সাথে মনোমালিন্য করতে দেখেনি।
অথচ তার অভিযোগ ছিল বাবাকে নিয়ে। মায়ের শক্ত আবরণের ভেতরে কোমল প্রেমিকা সত্তা একটু একটু করে মুক্ত হচ্ছে তার চোখের সামনে। নন্দিতা ঠোঁট এলিয়ে হাসছে সেসব অভিমানী অভিযোগ দেখে। হঠাৎ করে একটা পাতায় এসে থমকে গেল নন্দিতা। দিনটা ছিল তার 18তম জন্মদিনের দিন। আজও মনে আছে তার। এই দিন মায়ের কাছে কেঁদে কেটে বাবাকে চেয়েছিল সে। তার প্রথম স্কুল জীবন থেকে শুরু করে জন্মদিন, কোনো বিশেষ দিনেই বাবাকে কাছে পায়নি নন্দিতা। অথচ সেদিন এক অদম্য জেদ চেপে বসেছিল তার মাথায়। বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সবটা বাবার দায়িত্বে হলেও দূর থেকে নয়, সেদিন বাবাকে পাশে চেয়েছিল নন্দিতা। বাবা না আসা পর্যন্ত কেক কাটবে না বলে ঘরের দরজা বন্ধ করে শুয়েছিল। এরপর বাবা এসেছিলেন। তার হাসি মাখা মুখে স্পষ্ট খুশির ঝলক থাকলেও বাবার মুখে কেন যেন বিষণ্ণতার ছাপ পেয়েছিল। অথচ তিনি ভীষণ সুন্দরভাবে সেটাকে আড়াল করে হেসেছিলেন নন্দিতার সাথে। 16ই অক্টোবর। মেয়ে তোমার কাছে উপহার চেয়েছিল, বাবা উপহার। বাবার আদর সান্নিধ্য দিতে না পারে এমন পেশায় কে বলেছিল তোমাকে জড়াতে? আমরা কি সাধারণের সুখী ছিলাম না? সাধারণ হতে গিয়ে আজ তুমি তোমার মেয়েকে উপহার দিলে ঠিকই, তবে তার চাওয়া বাবার সাথে দিলে তার অনিশ্চিত ভবিষ্যৎ উপহার। কেন তুমি এমন হয়ে গেলে নিহান? একবারও কি আমাদের মেয়ের কথা ভাবলে না? আমি জানি তুমি একজন দায়িত্বরত পুলিশ অফিসার, কিন্তু সেই দায়িত্ব তোমার পরিবারকে নিশ্চিত অন্ধকার ভবিষ্যতে ঠেলে দেয়। এমন দায়িত্ব আমি চাই না। ও আমার একার মেয়ে কেন হলো না? তাহলে তো ওকে বুকে আগলে নিয়ে অনেক দূরে চলে যেতে পারতাম। 19শে অক্টোবর। আবারও তুমি ওই ভয়ঙ্কর লোকটার সাথে জড়ালে। তারা মানুষ নয়, তারা হায়না। তুমি সহ তোমার পরিবারের সবাইকে শেষ করে দেবে। তাদের সাথে প্রতারণার শাস্তি কি হতে পারে জানো? তোমার এই ন্যায়পরায়ণতা তোমার সবচেয়ে বড় দুর্বলতা। 25শে অক্টোবর। এ সংসার আমি আর করব না নিহান। তোমাকে ভালোবেসে বিয়ে করে বড্ড সয়েছি। কথা নেই, বার্তা নেই, ছোট কয়েকটা লাইনের একটা চিরকুট মাথার কাছে রেখে দিয়ে তুমি পালালে। হ্যাঁ, পালালে। তুমি একটা পলাতক। বউ বাচ্চা রেখে শুধুমাত্র নিজের ডিউটি পূরণ করতে তুমি পালিয়েছ। তোমার কাছে তোমার মিশন বড়। আর আমরা কি লিখেছিলে চিরকুটে? শিকদারদের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে তারপর ফিরবে, আর না হলে ফিরবে না। এত নিষ্ঠুর কেন তুমি? এতে যে তোমার প্রাণ যেতে পারে জানো না? এই একরত্তি বাচ্চাকে আমি একা সামলেছি ছোট্ট থেকে, সামনেও একাই সামলাবো। আমি করব না তোমার সাথে আর সংসার। তুমি ফিরে এলে এর একটা বিচার হবে। তার আগে এই ডায়েরি ছুঁয়েও দেখব না আমি। এইটুকু পরেই বুকের মাঝে ধক করে উঠল নন্দিতার। শিকদার? এই শিকদারদের সাথে যোগসূত্র তবে দুর্জয়ের একার নয়? এই সূত্র তার সাথেও জড়িয়ে? তবে কি শিকদারদের আসল টার্গেট দুর্জয় নয়? দুর্জয় কি জানে এই ব্যাপারে? অজস্র প্রশ্নরা ডানা ঝটফটে বেড়াচ্ছে তার আশেপাশে, অথচ একটারও জবাব জানা নেই তার। লম্বা একটা শ্বাস টেনে নন্দিতা পৃষ্ঠা বদলালো। এরপরে অনেকগুলো পৃষ্ঠা ফাঁকা। পাতা উল্টোতে উল্টোতে বেশ কয়েকটা পৃষ্ঠা পর আবারও চোখে পড়ল একটা লেখা। সময়টা প্রায় 1 বছর পরের 5ই সেপ্টেম্বর। 1টা বছর পর তোমার দেখা পেলাম আজ। বিশ্বাস করো নিহান, তোমাকে দেখার আগে কত শত অভিযোগ জমা ছিল আমার। মনে মনে ভেবেই রেখেছিলাম আর কখনো কথা বলবো না তোমার সাথে। কিন্তু যে মুহূর্তে তুমি আমার সামনে এসে দাঁড়ালে, শক্ত করে জড়িয়ে ধরলে, পাহাড়ে ধস নামার মতো আমার অভিমান ধসে গেল। ডুকরে কেঁদে মুখ লুকালাম তোমার বুকে। আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থলকে আবার নতুন করে খুঁজে পাবো আশা ছেড়ে দিয়েছিলাম। গোটা 1টা বছর সময় লেগে গেল তোমার ফিরতে। আমি তো ধরেই নিয়েছিলাম
তুমি বোধহয় আর নেই, না হলে কিভাবে একটুও যোগাযোগ না করে থাকতে। আমাদের এতদিনের সংগ্রাম শেষ হয়েছে নিহান। সকল তথ্য প্রমাণ সহ তুমি সুস্থভাবে ফিরে এসেছো। ইস, তোমার শরীরে কত কালছিটে দাগ! কি নির্মমভাবে অত্যাচার করেছে তারা তোমার ওপর। তুমি পালিয়ে তো এসেছো, কিন্তু ওরা যদি আবার খোঁজ পায় তোমার, আর হারাতে পারবো না তোমাকে। এর জন্য এই শহর ছেড়ে চলে যাব আমরা। আমি আমার জীবনের শেষ সময় পর্যন্ত স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে চাই। আর পারবো না এই হারানো ব্যথা সইতে। এরপরের কয়েকটা পাতা পড়ে নন্দিতা যা বুঝল, এখান থেকেই তাদের পলাতক জীবনের সূচনা। বাবা কিছুদিন পরপরই কেন বদলি করতেন, কেন তারা স্থায়ীভাবে এক জায়গায় থাকতে পারত না, এখন সবটাই স্পষ্ট তার কাছে। ডিপার্টমেন্টের নির্দেশ মতো পুলিশের পেশা ছেড়ে একটা সিক্রেট এজেন্সির চাকরি জয়েন করেছিলেন। তারপর তিনি বদলে ফেলেছিলেন নিজের নাম ধাম পরিচয় সবটুকু, অথচ শিকদাররা ধরা পড়েনি। রাতারাতি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তাদের পুলিশ স্টেশনে। কয়েকজন পুলিশ সদস্যকে খুঁজে পাওয়া যায়নি, আর রাতারাতি লোপাট হয়েছিল সব প্রমাণ। এরপর থেকে হতাশ হয়ে পড়েন নিহান। চাকরি ছেড়ে দিয়ে অনেক দিন চুপচাপ জীবন কাটাতেন। ততদিনে নন্দিতার এইচএসসি পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট এসেছে। বেশ ভালো নম্বর পেয়েছে সে। বাবাকে খুশি হতে না দেখে নন্দিতা চিন্তায় পড়ে যায়। একদিন ক্লান্ত বিকালে গুটি গুটি পায়ে বাবার ঘরে যায়। নিহান তখন জানলা ধরে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন। মেয়েকে ঘরে আসতে দেখে কাছে ডাকলেন তিনি। নন্দিতা বাবার কাছে এসে নরম কণ্ঠে বলল, আমার রেজাল্টে তুমি খুশি হওনি বাবা? ভালো নম্বর পেয়েছো তুমি, খুশি হব না কেন? এরপর কি করবে ভেবেছ? তুমি কি চাও? ছোট থেকে তোমার সব কিছু নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন তোমার মা, এবারও এই অধিকার শুধু তার। আমি সবসময় দায়িত্ব থেকে পালিয়ে বেরিয়ে এখন হঠাৎ করে নিজের অধিকার দেখাতে পারি না। আমি জানতে চাই বাবা। সেদিন নন্দিতা জেনেছিল বাবা তাকে ল নিয়ে পড়াশোনা করাতে চান। একজন ন্যায়পরায়ণ উকিল হিসেবে প্রতিষ্ঠা করতে চান তাকে। নন্দিতাও দ্বিমত করেনি। সকালের তেজি আলো জানলার কাচ ভেদ করে মেঝেতে এসে পড়ছে। আলোর তেজ জানান দিচ্ছে বেশ বেলা হয়েছে। পুরো ডায়েরিটা পড়ে নন্দিতার বুক ভারী হয়ে এলো। তার এতদিনের সুস্থ জীবনের পেছনে বাবা মায়ের অবদান কতটুকু আজ টের পেল সে। বাবাকে সব সময় কাছে পায়নি বলে তার মনে যে অভিযোগ জমা ছিল, আজ ছায়ের মতো উড়ে গেল সব। বিছানায় মাথা এলিয়ে ডায়েরির শেষ পাতাটা উল্টালো নন্দিতা। আমার মেয়ে, এই লেখাটুকু শুধু তোর জন্য। ডায়েরিটা যদি কখনো হাতে পাস, আমাদের জীবনের সবটুকু জানতে পারবি। এটাও জানবি ছোট থেকে কেন নরমে আদরে মানুষ না করে শক্ত হাতে শিখিয়েছি তোকে। কান্না গিলে ফেলে হাসতে শিখিয়েছি। আমি আমার জীবনে অনেক কেঁদেছি। আমার মেয়েটার কান্না যে আমার সহ্য হবে না। পুরুষ মানুষ মানেই একরোখা জেদি। সেই জেদের সামনে তার শখের নারীও টেকে না। তাই আমি ভীষণভাবে ঘৃণা করি এই পুরুষ জাতিকে। তোর বাবার এই জেদ আমাদের জীবনে কালবৈশাখী ঝড় নামিয়েছে। ক্ষমতার সাথে সত্যের লড়াই হয় না, ক্ষমতা জিতে যায় সব সময়। এই কথাটা তোর বাবা কখনো বুঝতে চায়নি, তবে একটা সময় পর থেকে আমিও বোঝানো ছেড়ে দিয়েছি। মানুষটাকে তার মতো থাকতে দিয়েছি। আমাদের সংসারের ভালোবাসার কমতি নেই। যেটুকু কমতি ছিল নিরাপত্তা আর একে অন্যকে বোঝার। উনি কখনো বুঝতে চাননি আমার কথা। আমাদের যদি কিছু হয়ে যায়, উত্তরাধিকার সূত্রে এই ডায়েরি হয়তো তোর হাতে আসবে, আর না হয় পুলিশের। না হলে হয়তো আগুনে ঝলসে যাবে। শিকদারদের প্রমাণ লোপাটে এই এক অনন্য পদ্ধতি। তবে যদি তুই হাতে পেয়ে যাস, এই আশায় কয়েকটা লাইন লিখে গেলাম তোর জন্য। তোর বাবা আমাকে লুকিয়ে আবারও চেষ্টা করে গিয়েছিল শিকদারদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার।
শিকদাররা এখন কুত্তার মতো খুঁজছে তাকে। আমাদের বাড়িওয়ালা দুই বৃদ্ধা বেশ ভালো মানুষ। আমার কেন যেন মনে হয় আমরা না থাকলে তারা তোকে দেখে রাখবেন। আমাদের হায়াতের কোনো ঠিক নেই, তাই আরও কিছু লিখে যাই শোন। আমি একটা বড় মতো আংটি পরি, দেখেছিস? ওই আংটিটা তোর বাবা আমাকে উপহার দিয়েছিলেন। আংটিটার বিশেষত্ব হলো এর মধ্যে ছোট্টখাটো কিছু লুকিয়ে রাখা যায়, মানুষ টেরই পাবে না। যদি কখনো আমার লাশ খুঁজে পাস, সবার আগে আংটিটা খুলে নিস। এটা তোর বাবার সারা জীবনের সম্বল। এটার জন্যেই মানুষটা মৃত্যুর মুখে পা বাড়িয়ে দিয়েছেন। বাবা মা তোকে সব কিছু থেকে আড়ালে রেখেছিল বলে রাগ করিস না। আমাদের দুজনের একটাই উদ্দেশ্য ছিল, তোর ভবিষ্যৎ সুনিশ্চিত করা। আমরা তা পেরেছি বোধহয়। এরপর জীবনের সব লড়াই তোর একার। আমি জানি আমার মেয়ে ভীষণ স্ট্রং, একদম তার মায়ের মতো। সে পারবে। ডায়েরিটা বুকে চেপে নন্দিতা ডুকরে কেঁদে উঠল। হাত পা ছড়িয়ে শব্দ করে কাঁদছে সে। তার জীবন এত দুর্বিষহ কেন? আচ্ছা, বাবা মার মৃত্যুটা আদৌ স্বাভাবিক তো? অবহেলায় পড়ে থাকা ফোনটা শব্দ করে বাজছে। দুবার তিনবার রিং বেজে বেজে কেটে যাচ্ছে আপনা আপনি। ওপারের ব্যক্তিটি একটুও ধৈর্য না হারিয়ে লাগাতার কল করে যাচ্ছে তাকে। নন্দিতা বিরক্ত হলো। মুঠোফোনটা আছাড় দিতে চেয়েও পারল না। অগত্যা রিসিভ করে কানে ঠেকাতেই ওপাশ থেকে ভেসে এলো কারোর কিঞ্চিত হাসির শব্দ। নন্দিতা বেজায় রাগ দেখিয়ে বলল, আমাকে বারবার ফোন করেন কেন? যদি বলি প্রয়োজনে, তবে মিথ্যা বলা হবে। কারণ প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার জন্য খুঁজে নেই প্রয়োজন। আপনার সস্তা প্রেম কাহিনী শোনার মতো কোনো মুড নেই আমার এখন। রাখছি। কোন সময় শুনবেন বলুন? গভীর রাত নাকি বৃষ্টি ভেজা বিকেল? বৃষ্টিতে কাক ভেজা হতে হতে শুনবেন? আপনি কি মানুষ না? আমি এত বিরক্ত হই, এত কথা শোনায়, তাও কেন যেচে পড়ে অপমানিত হতে আসেন? নন্দিতার বিরক্ত ভরা তেজি কণ্ঠের বিপরীতে হাসল ধূসর। বলল, উত্তরটা বড্ড কুরুচিকর, তাও সত্য। তাই সত্য দিনে 100 বার বলা যায়, আমি আপনাকে ভালোবাসি। স্বামী নামক পুরুষে আসক্ত এক বিবাহিত নারীকে আমি ভালোবেসে ফেলেছি। শুধু ভালোবাসিনি, নিজের সবটা সঁপে দিয়েছি। নন্দিতা জোরে নিঃশ্বাস ছাড়ল। কণ্ঠের গতি খানিকটা নরম করে তাকে বোঝানোর ভঙ্গিতে বলল, মৃত্যু এলেও আমি শুধু ওই একজন পুরুষকেই ভালোবেসে মরব। ওই একজনের জন্যই, একজনের হয়েই মরব। আয়ু তো আর কয়েকদিন তার। তারপর আমার ঘরে নিয়ে চলে আসবো আপনাকে। জোর করে আনবো, বুকে নয়, আপনার পায়ের কাছে থাকতে দিলেই হবে। নন্দিতা মিছে হাসতে হাসতে বলল, আমাদের কবরটা পাশাপাশি দেওয়ার ব্যবস্থা করবেন ধূসর সাহেব। আমাকে তার বুকে মাথা রেখে কবর দেবেন। এইটুকু আপনার ভালোবাসার শাস্তি। ধূসর কেঁপে উঠল আচমকা। তড়িৎ গতিতে বিছানা থেকে উঠে ব্যস্ত কণ্ঠে বলল, প্রিয়, আপনি কাঁদছিলেন? আপনি কাঁদছিলেন? সেটা কি স্বাভাবিক নয়? স্বাভাবিক। এত রাতে একা একা না বেরোলেও পারতেন। নন্দিতা মৃদু হাসল। এমনটাই চেয়েছিল সে। চেয়েছিল ধূসর নিজে থেকেই স্বীকার করুক সত্যটা। তাদের ওপর নজরদারি করা বন্ধ করে দেওয়ার মতো নির্বোধ নিশ্চয়ই তারা নয়। এটা নিয়ে এতদিন সন্দেহ থাকলেও আজ স্পষ্ট। ধূসর তবে সেদিন মিথ্যা বলেছিল, কিংবা হয়তো ফাইল দিতে আসা থেকে শুরু করে যা কিছু সে করেছে এবং করে চলেছে সবটুকুই সাজানো গোছানো স্ক্রিপ্টেড নাটক। ধূসর শিকদারদের মতো লম্পট ছেলে, যে কিনা জামা কাপড়ের মতো মেয়ে বদলায়। সে ভালোবাসা নামক পবিত্র অনুভূতির শিকার হওয়া প্রায় অসম্ভব। হয়তো তাদের উপর নজরদারি আরও দৃঢ় করতে
এবং নন্দিতাকে হাতিয়ার বানিয়ে দুর্জয়ের ক্ষতি করাই তাদের মুখ্য প্ল্যান। ধূসরের কথাটুকু যেন শুনতেই পায়নি এমন একটা ভান করে নন্দিতা প্রসঙ্গ পাল্টালো, বলল, এত সকালে কল দেওয়ার কোনো বিশেষ কারণ? জি। আপনাকে শুনতে বিশেষ কারণ খুঁজতে হয় আমাকে? না হলে তো অযথা একটাও আলাপ করবেন না আমার সাথে। নন্দিতা প্রত্যুত্তর করল না। কোমর পিঠ তার ধরে গেছে। ফোনটা কানে রেখে এক হাতে ডায়েরিটা তার সাইড ব্যাগে ঢোকালো। কোমর ধরে উঠে বসলো বিছানায়। সাথে সাথেই ব্যথাতুর শব্দ করে উঠল। ধূসর চিন্তিত কণ্ঠে প্রশ্ন করল, আপনি ঠিক আছেন? তাতে আপনার কি? 1 মিনিট অপেক্ষা করব। যদি কিছু বলার থাকে বলুন, নয়তো আসতে পারেন। কোথায় আসবো? আপনার কাছে? একদম কাছে। দূরত্ব ঘুচিয়ে দিয়ে কতটুকু কাছাকাছি চাইছেন আমাকে? যতটুকু কাছাকাছি থাকলে আপনার বিশেষ অঙ্গে দারুণ জোরে একটা কিক দেওয়া যায়। ধূসর শব্দ করে হেসে উঠল। ঘর কাঁপিয়ে শরীর ঝাঁকিয়ে হাসতে লাগলো সে। অতঃপর দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, ইস, ভীষণ দুষ্টু মাইন্ডের তো আপনি। সব ছেড়ে প্রাইভেট পার্টটা চুজ করলেন। ঝট করে কল কেটে দিয়ে মনে মনে ধূসরকে বেশ কয়েকটা গালি দিল নন্দিতা। সাথে সাথেই ফোনের লাইন জ্বলে উঠল। নোটিফিকেশন থেকে উটকি দিল ছোট্ট একটা বার্তা, প্রাইভেট কার আর ড্রাইভিং রুট দুটোই অ্যাভয়েড করতে বলবেন মিস্টার এহসানকে। লোকাল বাসে ঝুলে ঝুলে জার্নি করেন না অনেক দিন। কয়েকদিন সেই অভ্যাস রিনিউ করলে মন্দ হয় না। ঝিম ধরা সকালে দুর্জয়ের ঘুম ভাঙল ফোনের রিংটোনের শব্দে। অচেনা নম্বর দেখে গুরুত্ব দিল না সে। অবহেলায় ফেলে রাখলো ফোনটা আগের জায়গায়। বাজতে বাজতে কেটে গেল কলটা। এরপর আবারও বেজে উঠল শব্দ করে। দুর্জয় এবার কাল বিলম্ব না করে রিসিভ করল। সাথে সাথে ওপার থেকে শোনা গেল কারোর ভয়ার্ত কণ্ঠ, স্যার, আপনি ভাবতেও পারবেন না কি নিষ্ঠুর চক্রান্ত কষা হয়েছে আপনার বিরুদ্ধে। আপনার খুব কাছের লোক জড়িয়ে আছে এসবের মধ্যে। মেয়েলি কণ্ঠটা বিধ্বস্ত, যেন ভীষণভাবে হাঁপাচ্ছে সে। দুর্জয় মনে মনে ভেবে নিল সে নন্দিতার কথা বলছে। তাই লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে মলিন কণ্ঠে বলল, সে এমন একজন যে আমার আত্মার সঙ্গে মিশে আছে। গাছের সুদূর বিস্তারী শিকড়ের মতো লেপ্টে আছে যে আমার হৃদয়ে। তাকে নিজের থেকে আলাদা করার কোনো উপায় নেই। তবে যে নিজেকেই শেষ করে ফেলতে হয়, তার চেয়ে বরং চুপচাপ দেখে যাই তার ধ্বংসলীলা, দেখে যাই তার নিষ্ঠুরতা। আপনি যাকে শত্রু ভাবছেন, হতে পারে সে শত্রু নয়, বরং চোখ বন্ধ করে ভরসা করে বসে আছেন যার ওপর শত্রুতার খেলা সেই খেলছে। দুর্জয় চমকায়। সব কিছু কেমন যেন ধাঁধার মতো লাগছে তার কাছে। এই কেস নিয়ে এত জটিলভাবে ভাবেনি সে। অথচ দিন যত যাচ্ছে সব কিছু কেন যেন জটিল হয়ে পড়ছে আরও। ছোটবেলায় মেলায় টিকিট কেটে ঢোকা সেই আয়না ঘরের মতো। অনেকে আবার সেটাকে ভুলভুলাইয়াও বলতো। সত্যি মিথ্যা সব কিছু গোলমাল পাকিয়ে যায় এর মধ্যে ঢুকলে। চারিদিকে কাঁচ আর কাঁচ। কাচের দেওয়াল ভেদ করে সঠিক রাস্তা খুঁজতে বেগ পোহাতে হয় বেশ। মাঝে মাঝে কত যে ধাক্কা খায় কাচের দেওয়ালের সাথে। চারপাশে কাউকে আর বিশ্বাস করতে পারছে না দুর্জয়। এই যে কেউ তাকে এইসব বলছে, এটাও হতে পারে যেন জেনে বুঝে করা চক্রান্ত। দুর্জয় ফোনটা কানে চেপে সন্দিহান কণ্ঠে প্রশ্ন করে, আপনার পরিচয়? আপনাকে বিশ্বাস করার বিশেষ কোনো কারণ? তনুজা চটজলদি তাকালো চারপাশে। এইমাত্র আনসারকে কলে কথা বলতে শুনেছে সে কারোর সাথে। আর সেই সব কথা দুর্জয় জানা জরুরি। আমি তনুজা, আপনাকে বেশ কিছুদিন ধরে আমি বলতে চাইছিলাম ব্যাপারটা, কিন্তু উপযুক্ত প্রমাণ ছাড়া আমার কথা কতটুকু বিশ্বাস করবেন জানি না, তাই সাহস জুগিয়ে আর বলতে পারিনি। আপনার সবচেয়ে বড় শত্রু আর কেউ নয়, আপনারই। কলটা কেটে গেছে।
দুর্জয় কল ব্যাক করলো। ফোন সুইচ অফ দেখাচ্ছে। এটা নিয়ে খুব বেশি চিন্তা আর করলো না সে। মনে মনে ধরে নিল ফোনে চার্জ নেই বোধহয়। সময় করে তনুজা নিজেই কল দেবে আবার। 2 দিন পার হলেও তনুজার কোনো খোঁজ নেই। দুর্জয় রোজ নিয়ম করে কল করছে সেই নম্বরে, কিন্তু প্রতিবারই উত্তর আসছে একই রকম। আপনার কাঙ্ক্ষিত নম্বরের সাথে এখন যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। চাইলে আপনি ভয়েস নোট। তবুটিক এই কথাগুলো শুনতে বিরক্ত লাগছে দুর্জয়ের। ফোনটা কেটে দিয়ে নন্দিতার নম্বর ডায়াল করলো সে। বিগত 2 দিন ধরে সে কোথায় আছে কে জানে। এত অভিমান কিসের? একটা বারও কি তার খবর দেওয়া যেত না তার? জীবনে প্রথমবারের মতো কোনো কেস নিয়ে লড়াই করা ছেড়ে দিয়েছে দুর্জয়। বিপক্ষের মানুষটা যদি হয় সবচেয়ে আপনজন, তবে কার বিরুদ্ধে লড়বে সে? চলবে।